ওয়ার্ক পাওয়ার আর এনার্জির আগের ভিডিওয়ে আমরা কার্য কি এবং ক্ষমতা কি সেটা পড়েছিলাম। আজকে আমরা পড়ব শক্তি কি এবং শক্তির বিভিন্ন প্রকারভেদ এবং কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো শক্তি কাকে বলে। কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো। কোনো বস্তু মোট যে পরিমাণ কার্য করে সেটি দ্বারা তার শক্তির পরিমাপ করা হয়। শক্তি বিভিন্ন রূপে আছে। প্রথমে হচ্ছে যান্ত্রিক শক্তি, তারপরে তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি, এরকম ভাবে শক্তির বিভিন্ন প্রকার ভাগ আছে। তো আমরা এই টপিকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র যান্ত্রিক শক্তি। তোমরা আগে পড়েছো যে সব শক্তি শেষ পর্যন্ত তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এরপর দেখো যান্ত্রিক শক্তি কাকে বলে। কোনো বস্তু তার গতি, অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে তার যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি দুই প্রকার, একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। এবার আমরা দেখবো গতিশক্তি কি। এবার দেখো গতিশক্তি, কোনো গতিশীল বস্তু তার গতির দরুন যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে তার গতিশক্তি বলে। কোনো গতিশীল বস্তুকে যদি থামাতে চাই আমরা, তাহলে ওর বিরুদ্ধে বল প্রয়োগ করতে হয়। তাহলে বল প্রয়োগ করলে বস্তুটি কিছু দূরে গিয়ে থেমে যায়, তাহলে ওই বলের বিরুদ্ধে কার্য মানে বল ইন্টু সরণ, সেটাই হচ্ছে বস্তুটি গতিশক্তির পরিমাপ। এবার মনে করি কোন একটা বস্তু ইউ গতিবেগে যাচ্ছিল। এবার এখানে আমরা এফ বাধা বল প্রয়োগ করলাম, তার জন্য বস্তুটা এস দূরত্ব গিয়ে থেমে গেল। তাহলে বাধা বল যখন প্রয়োগ করেছি ওর উপর একটা মন্দন ক্রিয়াশীল হয়েছে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে ওই বলের বিরুদ্ধে সে যে এস দূরত্ব গেল সেই কার্য সমান গতিশক্তির পরিমাপ। তাহলে গতিশক্তি যদি বার করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে কার্যটা কত সেটা আগে বার করে নিই। তাহলে কার্য সমান বিরুদ্ধ বল এফ ইন্টু সরণ এস সমান আমাদের এফ সমান কত হবে এম ইন্টু এ, মানে এম ভরে বস্তু কণা ধরো ইউ বেগে যাচ্ছিল, ইন্টু এস। এবার আমরা যে একমাত্রিক গতি সমীকরণ পড়েছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, সেখানে তাহলে বস্তুটাকে আমরা এফ বিরুদ্ধ বল মানে এফ বাধা বল প্রয়োগ করে থামিয়ে দেওয়া হয়েছে। তাহলে অন্তিম বেগ কত হবে 0 এর স্কোয়ার, প্রাথমিক বেগ কত ছিল ইউ স্কোয়ার, মাইনাস হবে কারণ এটা হচ্ছে কি মন্দন, তাহলে 2 ইন্টু এ ইন্টু এস। এখান থেকে আমরা পাবো এ ইন্টু এস সমান কত ইউ স্কোয়ার বাই 2। তাহলে গতিশক্তি সমান হচ্ছে বিরুদ্ধ বলের বিরুদ্ধে কার্য সমান এম ইন্টু এস মানে ইউ স্কোয়ার বাই 2, অর্থাৎ আমরা বলতে পারি হাফ এম ইউ স্কোয়ার। অর্থাৎ এখন থেকে আমরা মনে রাখবো গতিশক্তি সমান হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বেগের স্কোয়ার। তো এখানে মনে রাখতে হবে বল প্রয়োগের ফলে বস্তুটিতে ত্বরণ সৃষ্টি হলে তখন তার গতিশক্তি বাড়বে এবং মন্দন সৃষ্টি হলে তার গতিশক্তি কমবে। এরপরে দেখো বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। মনে করি কোনো বস্তুর ভর হচ্ছে এম এবং তার বেগ ইউ হলে ভরবেগ পি সমান এম ইন্টু ইউ। আবার গতিশক্তির রাশিমালা আমরা পেয়েছি, গতিশক্তি যদি কে দ্বারা প্রকাশ করা হয় হাফ এম ইন্টু ইউ স্কোয়ার। এখানে আমরা এই গতিশক্তিকে ভরবেগ আকারে প্রকাশ করব, তার জন্য হাফ এমটাকে এম স্কোয়ার করে দাও, এটা ইউ স্কোয়ার। তাহলে যেহেতু এখানে একটা এম বেশি লিখেছি উপরে, তাই নিচে একটা এম দিয়ে ভাগ করে দাও, সমান করতে হবে তাহলে পি স্কোয়ার বাই 2m। তাহলে পি স্কোয়ার সমান 2m কে, তাহলে পি সমান হবে √2m কে।
এই ভরবেগ এবং গতিশক্তির অনেক সময় লেখচিত্র আঁকতে বলে, তাহলে লেখচিত্র আঁকতে গেলে পি স্কোয়ার সমান 2mk যে সমীকরণটা আছে, এটা একটা অধিবৃত্তের সমীকরণ, ওয়াই স্কোয়ার সমান 4ax এর মতন। এটা তোমাদের 11 ম্যাথমেটিক্সে আছে যখন জিওমেট্রি পড়বে। একই রকম একদিকে যদি আমরা পি আর একদিকে যদি আমরা কে লিখি, পি এবং কে এর মধ্যে লেখচিত্রটা আঁকলে সেটা হবে এরকম, অর্থাৎ কে অক্ষের দিকে থাকবে। এবার দেখো ওয়ার্ক এনার্জি থিওরেম বা কার্যশক্তি উপপাদ্য। ধরে নাও এম ভরের একটি কণা এ বিন্দু থেকে এ বি পথে বি বিন্দুতে যায়। এটা এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বি পথে কণাটি এ থেকে বি তে যাচ্ছে। এই এ বি পথের একটি ক্ষুদ্রাংশ, যে কোনো একটা ক্ষুদ্রাংশ ধরে নাও। এই ক্ষুদ্রাংশ যদি ডিএস ভেক্টর অর্থাৎ ক্ষুদ্র সরণ ভেক্টর দ্বারা সূচিত হয় এবং কণাটির উপর ক্রিয়াশীল বল যদি এফ হয়, তাহলে কৃতকার্য ডিডব্লিউ সমান এফ ডট ডিএস। এবারে এ থেকে বি পর্যন্ত সম্পূর্ণ পথে কৃতকার্য ডব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ ডট ডিএস। যেহেতু এফ সমান এম এ, তাহলে এটা সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এ টু বি এম এ ডট ডিএস। এবার অ্যাক্সিলারেশন যেটা বা ত্বরণ, সেটাকে আমরা কি লিখব? ক্ষুদ্র বেগের পরিবর্তন বাই ক্ষুদ্র সময়, অর্থাৎ ক্ষুদ্র সময়ে যে বেগের পরিবর্তন হয় সেই দ্বারা যদি ত্বরণটাকে লিখি, তাহলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ এ টু বি এম ইন্টু ডিভি বাই ডিটি ইন্টু ডিএস। এবার এটাকে ভেক্টর চিহ্ন দিয়ে দাও, যেহেতু এ হচ্ছে ভেক্টর, সমান এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন এম, ডিভিটাকে ডিভি আকারে রাখো আর ডিএসটাকে ডিএস বাই ডিটি করে দাও। অর্থাৎ ডিটি সময় যদি বস্তুর ডিএস দূরত্ব যায়, তাহলে বেগ ভি সমান হচ্ছে ডিএস বাই ডিটি সমান ইন্টিগ্রেশন অফ এ টু বি এম ডিএস বাই ডিটিটাকে আমরা লিখব ভি ইন্টু ডিভি। তাহলে ভি ডট ডিভি হলো। এবারে যেহেতু বেগ আর বেগ, মানে একটা হচ্ছে পুরো বেগ আর একটা হচ্ছে ক্ষুদ্র বেগ, দুটো যেহেতু একই দিকে আছে, সেজন্য এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। সেজন্য আমরা পরের এতে ভেক্টর সাইনটা তুলে দেবো। এটা হয়ে যাবে এম ইন্টু ভি ইন্টু ডিভি। এবার ভি ডিভির ইন্টিগ্রেশন কত হবে সেটা আমাদের একটা রুলে জানতে হবে, যে আমরা জানি x টু দি পাওয়ার n dx সমান কত হয়, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কিছু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট c ধরলাম। তাহলে এখানে আছে কত, ভি ডিভি। তাহলে ভি ডিভি থাকলে তাহলে এটা হয়ে যাবে ভি টু দি পাওয়ার, এখানে কিছু নেই মানে কত আছে 1, তাহলে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 অর্থাৎ কত, ভি স্কোয়ার বাই 2 প্লাস কিছু একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সেটা লিখে দাও। কিন্তু এটা শুধুমাত্র অনির্দিষ্ট সমাকলের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যদি কোনো লিমিট না দেওয়া থাকে, মানে এই জায়গায় যদি কোনো লিমিট দেওয়া না থাকে। আর যদি কোনো লিমিট দেওয়া থাকে, এখানে তো লিমিট দেওয়া ছিল এ থেকে বি, সেই জন্য তখন লিমিট দেওয়া থাকলে এই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি যেটা আছে এটা থাকবে না, এটা ক্যান্সেল আউট হয়ে যায়। সেটা পরে তোমরা যখন ইন্টিগ্রেশন পড়বে সেটা বুঝতে পারবে। তাহলে এইটা মান হবে এম ইন্টু ভি স্কোয়ার বাই 2, লিমিট হবে এ থেকে বি পর্যন্ত। এবার বস্তুকণা যেখানে এ বিন্দুতে ছিল সেখানে বেগ আমরা ধরে নিলাম কত, ভি এ, আর যখন বি বিন্দুতে পৌঁছালো তখন বেগ হলো ভিবি। তার কারণ কণাটি যেহেতু এফ বলের ক্রিয়ায় যাচ্ছিল, সুতরাং তার বেগ বৃদ্ধি পাবে, কারণ যেহেতু বস্তুটির উপর একটা ত্বরণ অ্যাপ্লাই করা আছে। তাহলে এটা করলে হবে এম, প্রথমে আপার লিমিট বসাও,
আপার লিমিট বসালে এটা হয়ে যাবে ভিবি এর স্কোয়ার বাই 2, পরে যখন লোয়ার লিমিট বসাবে তার সামনে একটা মাইনাস দিতে হয়, সেটা হয়ে যাবে কত, এম ইন্টু ভি এ এর স্কোয়ার বাই 2 সমান হয়ে যাবে হাফ এম ইন্টু ভিবি এর স্কোয়ার মাইনাস ভি এ এর স্কোয়ার, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তির পরিবর্তন সমান কি, কৃতকার্য। সেই জন্য এটাকে আমরা ওয়ার্ক এনার্জি থিওরিম বা ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরিম বলতে পারি। তাহলে এই যে উপপাদ্য, এটাকে আমরা বলি কার্যশক্তি উপপাদ্য। তাহলে কার্যশক্তি উপপাদ্য স্টেটমেন্ট যদি বলে, তাহলে কার্যশক্তি উপপাদ্য স্টেটমেন্ট যেটা হবে, বিবৃতি, সেটা হচ্ছে যে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। এই যে এফ বলটি ধরা হয়েছিল, এই এফ বল পরিবর্তনশীল হোক বা স্থির হোক, যাই হোক না কেন, কৃতকার্য সর্বদাই গতিশক্তির পরিবর্তনের সাথে সমান হবে। এবারে দেখো বিস্ফোরক বলের দরুন গতিশক্তি। ধরে নাও একটি বোম ছিল, সেই বোমটি ফাটার আগে স্থির ছিল, ফাটার পর বোম থেকে এম ভরের একটি বস্তুকণা ভি বেগে গেল এবং অবশিষ্ট ভর যদি ক্যাপিটাল এম ধরি, সেটি বড় ভি বেগে বিপরীত দিকে ছিটকে গেল। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা লাগাবো কি, যে প্রথমে যে ভর ছিল সেটা কত, তাহলে ছোট ভর প্লাস বড় ভর, সেটির বেগ কত ছিল, 0। আর ফাটার পর এই ডিরেকশনটা যদি আমরা পজিটিভ ধরি, তাহলে এই ডিরেকশনটা কি হয়ে যাবে, নেগেটিভ। তাহলে ছোট এম ইন্টু ভি মাইনাস অফ ক্যাপিটাল এম ইন্টু ভি, সেখান থেকে আমরা পেলাম ছোট এম ভি সমান হচ্ছে বড় এম ইন্টু বড় ভি, অর্থাৎ ছোট ভি সমান হচ্ছে ক্যাপিটাল এম বা স্মল এম ইন্টু বড় ভি। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পেলাম যে যে ছোট এম ভরে যে বস্তু কণাটি গিয়েছিল সেটি কত বেগে গিয়েছিল। এবার আমরা যদি গতিশক্তির অনুপাত বার করি, এই ছোট এম ভরের বস্তু কণার গতিশক্তি ধরে নাও কত, k1, আর বড় টি অর্থাৎ যেটা অবশিষ্ট ছিল ক্যাপিটাল এম ভরের বস্তু কণা, তার গতিশক্তি ধরে নাও k2। তাহলে k1 হবে হাফ ইন্টু ছোট এম ইন্টু ভি স্কোয়ার, বা এটা হবে হাফ ইন্টু বড় এম ইন্টু বড় ভি এর স্কোয়ার, সমান হাফ হাফ কেটে দাও, তাহলে ছোট এম বাই বড় এম, আর নিচে ভি স্কোয়ার রাখো, আর উপরেরটায় ক্যাপিটাল এম বাই স্মল এম তার হোল স্কোয়ার ইন্টু বড় ভি এর স্কোয়ার, এটা কেটে দাও, সমান হবে ছোট এম বাই বড় এম ইন্টু বড় এম এর স্কোয়ার বাই ছোট এম এর স্কোয়ার। তাহলে একটা করে কেটে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত, বড় এম বাই ছোট এম। এবারে বৃহৎ আকার বস্তুটির ভর অবশ্যই ক্ষুদ্র বস্তুর থেকে বেশি, তাহলে এটা গ্রেটার দেন 1, অর্থাৎ k1 গ্রেটার দেন k2, অর্থাৎ বিস্ফোরণের ফলে ছোট বস্তুর গতিশক্তি সর্বদা বেশি হবে। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যে গতিশক্তি সর্বদা ভরের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এরপরে দেখো স্থিতিশক্তি। কোনো বস্তু তার বিশেষ অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা স্থিতিশক্তি বলি। এবার স্থিতিশক্তি যেহেতু বস্তুর বিভিন্ন অবস্থার জন্য আসে, ধরে নাও কোনো একটা জায়গা ছিল এইরকম, তাহলে এখানে যদি কোনো বস্তু কণা থাকে এবং এটা যদি ভূমি হয়, তাহলে এখানে স্থিতিশক্তি সর্বদা কত হবে, 0। ওটা পরে আমরা পড়াচ্ছি অভিকর্ষীয় স্থিতিশক্তি আকারে এটা বলবো। আর যদি কোনো একটা ধরো বাটি টাইপের কিছু হয়, এর উপরে যদি কোনো বস্তু থাকে, তাহলে সেই বস্তুটির ক্ষেত্রে স্থিতিশক্তি কিছু একটা হবে, সেটা সে ভূমি থেকে যত উচ্চতা আছে তার উপর নির্ভর করবে। তাহলে এটা হচ্ছে কি, আনস্টেবল ইকুইলিব্রিয়াম, মানে হচ্ছে এখানে বস্তুটি আনস্টেবল অর্থাৎ নিজেকে সাম্য অবস্থায় রাখতে পারছে না, আর এখানে বস্তুটি কি ছিল, স্টেবল, অর্থাৎ সে নিজেকে সাম্য অবস্থায় রেখেছিল।
ঠিক আছে, অর্থাৎ কোনো বস্তুকে যখন তার সাম্য অবস্থা থেকে আমরা বিচ্যুতি করব, সে তখন কিছু কার্য করার সামর্থ্য অর্জন করে, সেটাই তাতে স্থিতিশক্তি রূপে সঞ্চিত থাকে। এবারে দেখো অভিকর্ষীয় স্থিতিশক্তি। কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুললে বস্তুটিতে কার্য করার যে সামর্থ্য আসে তাকে আমরা বলি অভিকর্ষীয় স্থিতিশক্তি। ধরে নাও এটা হচ্ছে ভূমি, এই ভূমির উপরে m ভরে একটি বস্তুকণা রাখা ছিল, তখন স্থিতিশক্তি সমান 0। তাহলে এই ভূমিটিকে নির্দেশতন্ত্র হিসাবে ধরলে স্থিতিশক্তি 0 হবে। এবার ভূমির রেসপেক্টে বস্তুটিকে যদি এই উচ্চতা পর্যন্ত তোলা হয়, অর্থাৎ এখানে যদি বস্তুটি থাকে, তাহলে ভূমিটাকে যদি আমরা নির্দেশতন্ত্র হিসাবে ধরি, তাহলে সেই নির্দেশতন্ত্রের সাপেক্ষে বস্তুটি এই উচ্চতা উপরে আছে, সুতরাং এর স্থিতিশক্তি এখানে হবে mg ইন্টু h। এই স্থিতিশক্তিটাকে আমরা বলি কি অভিকর্ষীয় স্থিতিশক্তি। এই অভিকর্ষীয় স্থিতিশক্তি কখনো ধনাত্মক কখনো ঋণাত্মক হতে পারে। যেরকম ধরো বস্তু কণাটিকে আমরা এখানে উপরের দিকে নিয়ে যাচ্ছিলাম, তাহলে এখানে উপরের দিকে বস্তুটি সরণ হচ্ছিল, তাহলে বহিঃস্থ বল যেটা কাজ করছিল সেটা যদি F ধরি এবং সরণের অভিমুখ যদি S ধরি, তাহলে F এবং S এর মধ্যবর্তী কোণ যেহেতু 0 ডিগ্রি, সেই জন্য এই স্থিতিশক্তি যেটা এসছে সেটা হচ্ছে ধনাত্মক। এখন এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে যদি আমরা নিচের দিকে যেতে শুরু করি, তখন তাহলে শুধুমাত্র অভিকর্ষ বল ওকে নিচের দিকে নামাচ্ছে। অথবা আমরা ধরো কোনো একটা বস্তুকে ধরে নিয়ে সিঁড়ি বরাবর নিচে নামছি, তাহলে ছাদ সাপেক্ষে যখন নিচে নেমে আসছি, তখন সেই স্থিতিশক্তিটা হয়ে যাবে কত নেগেটিভ। এটা যদি এই উচ্চতা নিচে নামা হয়, তাহলে এটা হয়ে যাবে কত -mg ইন্টু h। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি নির্দেশতন্ত্রের উপর নির্ভর করে। এখানে স্থিতিশক্তির পরিবর্তন সমান আমরা কৃতকার্য লিখতে পারি। এই স্থিতিশক্তির mgh যেটা হয়েছে এটা কি করে এলো, কারণ কৃতকার্য সমান আমরা জানি কি বল ইন্টু সরণ। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে, তাহলে অভিকর্ষ বল কত mg ইন্টু সরণ কত h, তাহলে এটা হয়ে যাচ্ছে কত mg h। এরপরে দেখো স্প্রিং প্রসারিত করার জন্য স্থিতিশক্তির রাশিমালা। ধরে নাও প্রথমে স্প্রিংটি যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটা ধরে নাও x1, এই একটা স্প্রিং এর প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল x1। এবার স্প্রিংটির উপর কিছু পরিমাণ বল প্রয়োগ করা হলে তার দৈর্ঘ্য x2 হলো। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে x2 মাইনাস x1। এই দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে তাহলে কিছু পরিমাণ বল প্রয়োগ করার জন্য, তাহলে সেই বল সমান হবে স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু x2 মাইনাস x1। অর্থাৎ এর স্প্রিং কনস্ট্যান্ট যদি k হয়, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিংকে প্রসারিত করতে গেলে সেই প্রযুক্ত বল তার দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সমানুপাতিক হয়। সেই সমানুপাতিক চিহ্ন তোলার জন্য আমরা এই কনস্ট্যান্ট kটাকে এনেছি। তাহলে প্রথমে স্প্রিং এর উপর কোনো বল ছিল না, F equal to 0। এখানে তাহলে F বল প্রয়োগ করা হয়েছে, তাহলে গড় বল কত, তাহলে গড় বল সমান k ইন্টু x2 মাইনাস x1 একটা, আর প্রথমে ছিল বল কত 0/2, তাহলে গড় বল হয়ে গেল কত হাফ k ইন্টু x2 মাইনাস x1। এবার কৃতকার্য
সমান আমরা জানি কি বল ইন্টু সরণ, তাহলে এখানে লাগাবো গড় বল ইন্টু সরণ বা দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে গড় বল ছিল হাফ অফ কে ইন্টু x2 মাইনাস x1 আর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে কত x2 মাইনাস x1। তাহলে এটা হয়ে যাবে কত হাফ কে ইন্টু x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার, যেখানে x ইকুয়াল টু হচ্ছে x2 মাইনাস x1। এখানে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করেছিলাম, তার জন্য স্থির শক্তির মান বেরিয়েছিল হাফ কে এক্স স্কোয়ার। একইভাবে যদি আমরা দৈর্ঘ্য সংকোচন করি, এক্স দৈর্ঘ্য সংকোচন করলে তখনও স্থির শক্তি হবে কত হাফ কে এক্স স্কোয়ার। এবার একটা অঙ্ক দেখো যে 50 গ্রাম ভরের একটি বুলেট 200 মিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের ব্লককে আঘাত করে। কাঠের বাধা যদি 4900 নিউটন হয়, তাহলে বুলেটটি কাঠের ব্লকে কতটা প্রবেশ করবে। তাহলে মনে করি x দূরত্ব প্রবেশ করবে, তাহলে কৃতকার্য সমান গতিশক্তির পরিবর্তন। তাহলে কৃতকার্য কত বাধা বল ইন্টু এক্স সমান গতিশক্তির পরিবর্তন, মানে ফাইনাল গতিশক্তি যেটা হবে সেটা 0 হয়ে যাবে, যেহেতু ফাইনাল বেগটা 0। তাহলে ইনিশিয়াল বেগ কত ছিল 200 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু 50 গ্রামকে কেজিতে কনভার্ট করে নাও, তাহলে 50 ইন্টু 10⁻³ ইন্টু 200 তার হোল স্কোয়ার সমান 4900 ইন্টু এক্স হাফ ইন্টু 50 ইন্টু 10⁻³ কে আমরা লিখে দিই ইন্টু 200 এর হোল স্কোয়ার মানে 4 ইন্টু 10⁻⁴। তাহলে এখানে 4 কেটে এখানে 3 কেটে গেল, তা সত্ত্বেও একটা 10 বেশি থাকবে, তাহলে আমরা একটা গুণ আকারে লিখে দিচ্ছি। তাহলে x সমান হবে 25 মানে 2×50, এটা 25 গুণিত 10 বাই 4×9=00, একটা শূন্য কেটে গেল, সমান কত 25/490 সমান 0.204 মিটার। পরের কোশ্চেনটা দেখো, বলছে 0.03 কেজি ভর বিশিষ্ট একটি বস্তু 20 মিটার উচ্চতা থেকে পড়ে নরম মাটির ভেতর 1.5 মিটার ঢুকে থেমে গেল। মাটির গড় বাধা বল কত বা বিরুদ্ধ বল কত। তাহলে বস্তুটি 20 মিটার উচ্চতা থেকে পড়েছে, তাহলে এটা ধরো নরম মাটি এই জায়গাটা, তারপরে সে নিচের দিকে আবার কত চলে গেছে 1.5 মিটার। তাহলে 20 মিটার থেকে পড়লো এবং আবার 1.5 মিটার নিচে ঢুকে গেল। তাহলে বাধা বল যদি আমরা F ধরি, তার বিরুদ্ধে সে গেছে কত 1.5 মিটার, এইটার সমান আমরা লিখতে পারি স্থিতি শক্তির পরিবর্তন। সমান mg ইন্টু 20 প্লাস 1.5, কারণ এটা যদি আমরা নির্দেশতন্ত্র হিসেবে ধরি একে, তাহলে উপরের স্থির শক্তিটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ, তাহলে পরিবর্তন সমান পজিটিভ মাইনাস অফ নিচেরটা, সেজন্য এটা প্লাস হয়ে গেছে। সমান m এর মান 0.03 ইন্টু g এর মান 9.8 ইন্টু 20 আর 1.5 বসালে হবে 21.5। এবার F সমান 0.03 ইন্টু 9.8 ইন্টু 21.5 বাই 1.5, এটা করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে F ইকুয়াল টু 4.20 নিউটন।
পরের কোশ্চেনটা দেখো, বলছে একটি বস্তুর গতিশক্তির পরিমাপ 1 জুল। একে থামানোর জন্য 1 মেগাডাইন বল প্রয়োগ করলে সেটি থামার আগে কত দূরত্ব যাবে? তাহলে মনে করি থামার আগে এটি x দূরত্ব যাবে। তাহলে গতিশক্তির পরিমাপ দেওয়া আছে কত, 1 জুল, আর থামানোর জন্য একে কত বল প্রয়োগ করা হয়েছে, 1 মেগাডাইন। তাহলে থেমে গেলে তার গতিশক্তি কত হবে, 0। তাহলে বাধা বল 1 মেগাডাইন মানে 1 × 10⁶ ডাইন ইন্টু x, এটা ধরে নাও x সেন্টিমিটার যাবে, সমান 1 জুল দেওয়া আছে গতিশক্তির পরিমাপ। তাহলে জুলকে আর্ক করে নাও, 10⁷ আর্ক করে নাও। তাহলে x সমান হবে 10⁷ বাই 10⁶ সমান 10 সেন্টিমিটার। অর্থাৎ বস্তুটি 10 সেন্টিমিটার দূরে গিয়ে থেমে যাবে। এবার অঙ্কটা দেখো, বলছে 2 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তুকে 40 সেমি উঁচু থেকে কোনো স্প্রিং এর উপর ফেলা হলো এবং স্প্রিং এর বল ধ্রুবক এত হলে স্প্রিংটি কি পরিমাণ সংকুচিত হবে? বস্তুটি স্প্রিং এর উপর এসে পড়লে যদি স্প্রিংটি x সেন্টিমিটার সংকুচিত হয়, তাহলে যে 2 কেজি ভরের বস্তুটি ছিল সে প্রথমে নেমেছিল কত, 40 সেন্টিমিটার, তারপরে আবার x সেন্টিমিটার নেমেছে। তাহলে বস্তুটির অভিকর্ষীয় স্থির শক্তি সমান হবে কত, 2000 গ্রাম ইন্টু জি এর মান 980 ইন্টু x এর জায়গায় হবে 40 প্লাস x। তাহলে এই স্থির শক্তি সমান কত, হাফ ইন্টু কে, কেটা দেওয়া আছে কত, 1960 নিউটন পার মিটার। তাহলে এটা 10⁵ বাই মিটারকে কনভার্ট করার জন্য 10 স্কয়ার করে দেয়, এত 9/সেন্টিমিটার হলো হাফ কে ইন্টু কত, x স্কয়ার। এখান থেকে কাটাকাটি করে আমরা একটা x এর সমীকরণ আনবো, সেই x এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে। তাহলে এই স্কয়ার এটা কাটলে এটা তাহলে থাকবে কত, 10 কিউব, আর 2 কাটলে এটা থাকবে কত, 2 9 18 980। তাহলে এই 980 এই 980 কেটে গেল। তাহলে এখানে হবে এই 10 কিউবের 3টা শূন্য, এখানে 3টা শূন্য কেটে গেল। তাহলে হলো 2 × 40 প্লাস x সমান x স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 40 দুনে কত, 80, এটা সমান 0। তাহলে x ইকুয়াল টু হবে মাইনাস b মানে প্লাস 2 প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মানে 4 মাইনাস 4ac মানে 8 4 32 320 বাই কত, 2a, এর জায়গায় হবে কত, 1। তাহলে এটা হয়ে যাবে 2 প্লাস রুট ওভার অফ 324 বাই 2। তাহলে 324 কার স্কয়ার রুট হয়, 18 এর। তাহলে এটা হবে 2 প্লাস 18 বাই 2 সমান হচ্ছে 20 বাই 2 সমান হচ্ছে 10 সেন্টিমিটার। অর্থাৎ স্প্রিংটি 10 সেন্টিমিটার সংকুচিত হয়েছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে।